নমস্কার, আমি নীল। অচপচ কলকাতায় আজকে আপনাদের সামনে একটি ছোট্ট শহরের কথা তুলে ধরতে চলেছি। শহরটি পশ্চিম বর্ধমানের জেলায় অবস্থিত। নাম চিত্তরঞ্জন। 1947 সালের বিধানচন্দ্র রায় তৎকালীন মুখ্যমন্ত্রী এটি তৈরি করেছিলেন। এশিয়ার বৃহত্তম রেল ইঞ্জিন কারখানা। বন্ধুরা, আজ চলে এসেছি ধর্মতলা বাস স্ট্যান্ডে। ধর্মতলা থেকে আমরা যাচ্ছি চিত্তরঞ্জনে। ট্রেনে যাব না, ছট পুজোর প্রচণ্ড ভিড়, সঙ্গে ভাইরা ভাই, শালি, মা, মেয়ে এবং শ্রাবন্তী। আপনারা দেখতে থাকুন। আমরা স্টার্ট করে দিয়েছি। আমরা চলেছি আমাদের ছোট্ট ট্যুরে। এখন আমরা দ্বিতীয় হুগলি সেতু দিয়ে বাস ক্রস করছে। বাস ছুটছে দুর্গাপুর এক্সপ্রেসের উপর দিয়ে। খুব সুন্দর রাস্তা। আমাদের ছোট্ট টিফিন ছাড়াও হয়ে যাচ্ছে, ঝালমুড়ি, আলু কাবলি। এই দুর্গাপুর এক্সপ্রেসের জন্য আমাদের কলকাতা থেকে চিত্তরঞ্জন যাওয়ার রাস্তা খুব তাড়াতাড়ি আমরা পৌঁছে যেতে পারি। যা আগে যেটা পৌঁছে গেলাম শক্তিগড়। এবার খাবো ল্যাংচা। দেখতে থাকুন। পৌঁছলাম সেই ল্যাংচা নগরীতে, অর্থাৎ শক্তিগড়। এখানে অনেক দোকান আছে, ল্যাংচা কুঠি, ল্যাংচা নিকেতন, ল্যাংচা মহল ইত্যাদি ইত্যাদি। সব দোকানেই আপনারা ল্যাংচা পাবেন। মিষ্টি তো আছেই, অন্য সব ধরনের কচুরি, তারপরে আবার মশলা মুড়ি, অনেক রকম খাবার আপনারা পাবেন। নিজেরা গাড়ি নিয়ে আসলে অনেকক্ষণ দাঁড়ানো যায়, কিন্তু বাসে আপনাদের আসলে 10 থেকে 15 মিনিট টাইম দেবে। ওদের টাইম অনুযায়ী আমাদের খেতে হবে। ল্যাংচা নিকেতনের মিষ্টির দোকানের ভেতরে ঢুকলাম। নানান ধরনের ল্যাংচা, নানান দামের ল্যাংচা রয়েছে। তার থেকে বেশি দিন নাম ঘিয়ে ভাজা ল্যাংচা। আজকে ল্যাংচা নিকেতনে এসেছি, ল্যাংচা বানানো দেখছি। ঢুকে গেছি কিচেনে। আপনারা দেখুন কিভাবে ল্যাংচা বানানো হয়। শক্তিগড়ের ল্যাংচা খুব ফেমাস, আমরাও জেনে থাকি। দাদা, কি দিয়ে তৈরি হচ্ছে এটা? অল্প ময়দা, অল্প চাল দিয়ে চিনি, অর্ডার। আপনাদের ডেলি চলে এরকম? মানে কত, মানে কোনো পিসেরই আছে? ডেলি কত পিস হয়? সবগুলো হিসাব নেই। ঢুকতে পারি ভেতরে? কোনো বন্দি নেই যে হচ্ছে হয়ে যাচ্ছে সারাদিনে। টিফিন সারতে সারতে তারপরে টাইম হওয়ার পরে বাস আবার চলতে শুরু করলো দুর্গাপুর আসানসোল পেরিয়ে আমরা চিত্তরঞ্জনের পথে এগিয়ে চলেছি। বাসে যাওয়ার আরেকটি কারণ হলো আমাদের তাড়াতাড়ি বাড়ির সামনে পৌঁছে যেতে পারি। পৌঁছেই আমরা সন্ধেবেলা বেরিয়ে পড়লাম বাজারে। ছোট টিফিন সেরে নিলাম চপ দিয়ে। কেউ ডিমের চপ, কেউ চিকেন চপ, কেউ ভেজিটেবল, নানান ধরনের চপ তৈরি হয় এইখানে।
দিওয়ালির সময় চিত্তরঞ্জনে বেশ ভালোই লাগছিল, কিন্তু মন খারাপ লাগছিল বাজি না ফাটানোর জন্য। প্রচুর বাজি ফাটাতাম, কিন্তু এইবারে পুরো নিষিদ্ধ। যাই হোক, সবার বাড়িতেই এলইডি লাইট দিয়ে সাজানো হয়েছে, কেউ মোমবাতি দিয়ে সাজিয়েছে। আমাদের এই বাড়িতে আমরা মোমবাতি, এলইডি লাইট সব কিছুই ব্যবহার করেছি। সুন্দর লাগছে বেশ সাজিয়ে। দিওয়ালির দিন সন্ধ্যাবেলায় আলোয় ঝলমল করছে চারিদিকে। মোমবাতি জ্বালানোর পরে আমরা ঠিক করলাম একটু ফুচকা খাবো। ফুচকার গাড়ির সামনে আসতেই দাঁড়িয়ে পড়লাম সবাই মিলে। টিকিয়া, ফুচকা, তারপরে পুজো প্যান্ডেলে ঢুকে পড়লাম। আলোকসজ্জায় সজ্জিত পুজো প্যান্ডেলটি দারুণ লাগছিল দেখতে। সন্ধ্যাবেলায় আমরা সবাই ঘুরতে ঘুরতে সেই পুজো প্যান্ডেলেই প্রতিমা দর্শনের জন্য চলে আসলাম। আপনারা যারা মাকে ভোগের থালা দিতে ইচ্ছুক 7:30টার মধ্যে এসে পুজো মণ্ডপে এসে ভোগের থালা দিয়ে যাবেন। চিত্তরঞ্জন এরিয়ার বাইরে রূপনারায়ণপুরে এই প্রতিমা, রূপনারায়ণপুর স্টেশন রোডে, সেটিও দেখে নিলাম। দারুণ লাগলো বেশ। পরের দিন সকালবেলায় কোয়ার্টারের বাগানে ঘুরতে লাগলাম। কত রকম গাছ, ফুলের গাছ। এই শীতকাল আসছে, আবার নানান রকমের সবজিও হয়, ফুল তো হচ্ছেই, ফলও আছে, নানান ধরনের গাছ লাগানো হয় সবার বাড়িতে। সামনে গাঁদা ফুলগুলো খুব সুন্দর লাগে। স্থলপদ্ম প্রচুর হয়েছে, গাছ ভরে গেছে স্থলপদ্মে। আর তার সঙ্গে নানান ধরনের পাখি, পাখির কলরব তো আপনারা শুনতেই পাচ্ছেন। এই যে গাছটি দেখছেন, এটি একটি খুব সুন্দর তেঁতুল গাছ। তেঁতুলগুলো খুব মিষ্টি খেতে, কারণ আমি জানি আমার জন্ম এই চিত্তরঞ্জনেই। ছোটবেলায় প্রচুর তেঁতুল খেয়েছি এই গাছ থেকে। সকালবেলায় বাগান ঘুরতে ঘুরতে সেই কথাই মনে পড়ছিল। শরৎকালের সঙ্গে সঙ্গে আমরা সে আগেকার দিনে শিউলি ফুল কুড়াতাম, এখন আর হয়ে ওঠে না, কিন্তু সেই সুন্দর লাগে শিউলি ফুল তুলতে, তাই না? আনন্দটা আবার ফিরে পেলাম কয়েক ঘন্টার জন্য। এখানটা তোলো, এখানটা তোলো। দাঁড়িয়ে আছে, ও ও কিছু ফুল তুলেছে অনেক, ওদিকে একটু বেশি জঙ্গল বলে ও বেশি দূর যায়নি, ওর হাতেও কিছু ফুল আছে। আমরা তিনজনেই মর্নিং ওয়াকে আজকে বেরিয়েছি, আমি, নীল আর আমার দিদি। এখানে মর্নিং ওয়াক করলে শরীর স্বাস্থ্য সবই খুব ভালো থাকে।
এখানে এত সুন্দর সুন্দর গাছ আছে, খেজুর গাছে ভর্তি আছে। এবং খেজুর রসের জন্য, পাড়ার জন্য জায়গাও করে রাখা হয়েছে। আর কদিন পরেই হয়তো হাঁড়ি লাগিয়ে দেওয়া হবে। চিত্তরঞ্জন শহরটা একদম ঝাড়খণ্ড বর্ডারে, পশ্চিম বর্ধমান। স্টেশনটা দুমকা জেলায় পড়ে, শহরটা পশ্চিম বর্ধমান। এই শহরেই আমার জন্ম, আমার খুব ভালো লাগে তাই মাঝে মধ্যে আসতে। কদিনের জন্য বেড়াতে এলাম, নেচারকে দেখতে আসলাম। দেখলাম আগে যা হয়েছিল, গাছ ছিল, তার থেকে আরও অনেক বেশি গাছ হয়ে গেছে। সকালবেলায় মর্নিং ওয়াক করতে করতে আমরা একটু দূরেই চলে এসেছিলাম। আর এই ফুলগুলো দেখে মনে হচ্ছিল যেন ভ্যালি অফ ফ্লাওয়ার্সে আছে। প্রচুর ড্যাম আছে চিত্তরঞ্জনে। কালী মন্দিরের পাশেই ড্যামটি, তার চারিপাশে তুলসী গাছ যেন এমনি হয়ে রয়েছে, প্রচুর তুলসী গাছ। ড্যামে পানা পুকুরে ভর্তি হয়ে আছে, কিন্তু তার কিছুদিন পরেই আবার পরিষ্কার হয়ে যাবে। ছট পুজো আছে। এক ড্যামের জল আরেক ড্যামে চলে যায়। এই ড্যামের ঘাটেই ছট পুজো করতে আসে অনেক মানুষ। ছট পুজোর সময় আমরা সকালবেলা এই ড্যামের পাড়েই প্রায় বসে থাকতাম, খুব ভালো লাগতো। ফুলগুলো দেখে মনে আমরা হচ্ছে সকালবেলা মর্নিং ওয়াক করতে বেরিয়েছি, দারুণ লাগে। মর্নিং ওয়াকে হেভি লাগে, সূর্য সবে উঠেছে। আর পিছনে তো আপনি দেখতেই পাচ্ছেন, আমাদের পিছনে পুরো মনে হচ্ছে যেন ফুলের বাগান। বড় বড় কটেজে অনেক দেখতে পাবেন এই টাইপের ফুল। দিওয়ালির সময় যেন শীতের একটা আমেজ চলে এসছে সকালবেলায়। মর্নিং ওয়াক করতে করতে আমরা ড্যামের পাড়ে দেখতে পারলাম যে মাছ ধরছে একটি ছোট্ট ডিঙি নৌকা নিয়ে। আমরা দাঁড়িয়ে পড়লাম সঙ্গে সঙ্গে, কি মাছ ধরে দেখার জন্যে। ওয়েট করলাম। সুন্দর সকাল, চারিদিকে সবুজে ভরা। সুন্দর ফুলের গাছ চারিদিকে এমনি হয়ে রয়েছে। আমাদের এখানে তো লাগাতে হয়, তারপরে ফুল হবে। চিত্তরঞ্জন বেড়াবার জন্য একটি সুন্দর জায়গা। শীতকালে আসলে খুব ভালো লাগে, নানান রকম পাখি আসে। বর্ষাকালে আসলে অজয় নদীকে দেখা যায়, তখন কত ফুলে ওঠে নদী। দেখ, সেটিও দেখাবো। দেখুন কত মাছ ধরা পড়েছে, জ্যান্ত তেলাপিয়া।
এগুলি বাজারে বিক্রি হয়। দেখুন আপনারা কত বড় মাছ জাল থেকে ছাড়িয়ে ছাড়িয়ে বার করছে। আমরা ওই দাদার সাথে অনেক কথাই বললাম, জিজ্ঞেস করলাম। মাছ দেখার পরে আমরা বাগান থেকে সত্যি যত সবজি হয়েছে তুলতে শুরু করলাম। ভাবলাম আজকে দুপুরবেলাটায় সুন্দর এই মাছের ঝোল দিয়ে আজকে নানান রকম সবজি বানিয়ে খাবো। তাই বাগান থেকেই বিনস, মূলো তুলতে শুরু করে দিলাম। বিনস গাছে ভরে গেছে, শীতকালটা বিনস প্রচুর হয়। দেখুন মূলও হয়েছে, আপনাদের দেখাবো। শ্রাবন্তী বেশ ব্যস্ত এই সবজি তোলার। আমার মানুষ যেমন পারে মাছ এগুলো মানুষ পারে, মা পারে না। মা আগে অনেক কাটতো, ওই মাছ কাটাটা মানুষ বলছি ভালো পারে, মা পারে না। মা আগে অনেক কাটতো, এখন পারবে না। কে কে পারবে আর মাছ কাটতে? কম্পিটিশন হচ্ছে। আমি তো পারবো না, আমি চিংড়ি মাছ পারছি না। আমি কিন্তু ডিম ছাড়াতে পারি, আগে থেকেই বলে দিলাম। মাছ কেটে রান্না করে তারপরেই আমরা লাঞ্চে বসে পড়লাম। দিনটা যেন খুব তাড়াতাড়ি কেটে যাচ্ছে, ভালো লাগছে না। সকালবেলায় আবার বেরিয়ে পড়লাম। আপনারা বন্ধুরা এই যে গেটটা দেখতে পাচ্ছেন, এটি বুলগারিন গেট। 1955 সালে রাশিয়ান প্রেসিডেন্টের সাথে মিস্টার বুলগারিন এসেছিলেন এখানে, তার স্মৃতিতে গেটটি তৈরি করা হয়েছিল। টাচ মি নট প্ল্যান্ট মানে লজ্জাবতী লতা।
দেখুন কত সুন্দর, ধরলেই লজ্জায় একদম সে লুকিয়ে পড়ছে। বন্ধুরা দেখতে দেখুন কত খেজুর গাছ, কত সুন্দর লাগছে দেখতে। আরেকটা জিনিস আপনাদের জানাই যে এই জায়গায় পার্টিকুলার এই জায়গাগুলোতে শিয়াল প্রচুর আছে, অগুন্তি শিয়াল। সন্ধ্যাবেলার পরে সব বেরোবে। হ্যাঁ, চিত্তরঞ্জনের নামকরণ হয়েছে দেশবন্ধু চিত্তরঞ্জনের নাম অনুসারে। সেখানে দেশবন্ধু চিত্তরঞ্জনের প্রতি বছর জন্মদিন পালন করা হয়। আমরা এগিয়ে চলেছি যে রাস্তা দিয়ে, সেটি অজয় নদের ধারে যাওয়ার রাস্তা। প্রচুর জঙ্গল, এখানে জানি না কত রকম জীবজন্তু আছে, বিষাক্ত সাপ তো আছেই, আরো নানান রকম জন্তু হয়তো রাত্রিবেলা বেরোয়। অজয় নদের ধারে বুনো কুলের গাছ, ছোট ছোট কুল ভর্তি হয়ে রয়েছে, তার মধ্যেও পাকা পাকা কুল তুলে নিলাম, খেলাম, দেখলাম ভারী টক, ভালোই লাগছিল খেতে। কিছু কুল রাখলাম চাটনি করবার জন্য। আমরা পৌঁছে গেছি অজয় নদের কাছে, জাস্ট ওয়েস্ট বেঙ্গল আর ঝাড়খণ্ড বর্ডার। এই বর্ষাকালে এই ব্রিজটা দেখতে পাচ্ছেন ভেঙে গেছিল, টোটালি ভেঙে গেছিল। রিকনস্ট্রাকশন চলছে, জেসিবি কাজ করছে। এখনো প্রায় বলতে গেলে নদীতে ভালো জল আছে। আমরা যে পাড়ের কাছে দাঁড়িয়ে আছি, এই পর্যন্ত পুরো জল উঠে এসেছিল। আপনারা শীতকালের কাছাকাছি এই নদীকে দেখছেন। এই নদী যদি জুলাই আগস্ট মাসে বর্ষাকালে দেখা যেত, তাহলে আমরা যেখান দিয়ে হাঁটছি সেই পর্যন্ত জল চলে আসে। এখনো মানুষ পারাপার করছে, দেখুন। প্রচুর কারেন্ট থাকে তলায়, যা ধারণা করা যায় না। এই অজয় নদের উৎপত্তি দেওঘর থেকে। এটা রেনফেড রিভার। তা বীরভূম ডিসেম্বর জানুয়ারি মাসে এবং প্রচুর লোক পিকনিক করে অজয় নদের ধারে। আমরা যেখানে দাঁড়িয়ে আছি পূর্ব মেদিনীপুরের উপর দিয়ে তার ডান দিকে বয়ে গেছে অজয় নদ। কিছুটা গেলেই বার্নিং ঘাট, বাঁ দিকে গেলে হনুমান মন্দিরের picnic সামান্য ওই spot। সাইডে বার্নিং ঘাট। নদীর ওই পারেই ঝাড়খণ্ড, নদীর ব্রিজের ওপার দিয়ে ঝাড়খণ্ড দিয়ে আমরা সোজা তারাপীঠেও পৌঁছে যেতে পারি, অনেক তাড়াতাড়ি হয়ে যায়।
নদীর জল এখন গোড়ালি সমান, এর বেশি নেই, কিন্তু বর্ষাকালে ভয়ঙ্কর হয়ে ওঠে এই নদী। আমরা সবাই যেন মনে হচ্ছে সি বিচে চলে এসেছি, আনন্দ করছি। আমরা সবাই এই নদীর পাড়ে এসে বেশ অনেকক্ষণ সময় কাটালাম। চিত্তরঞ্জনে এসে অজয় নদীর পাড় আসবো না এটা হতেই পারে না, ভাবতেই পারি না। চিত্তরঞ্জনে এসে যত জায়গায় ঘুরি না কেন, কিন্তু অজয় নদীর পাড়ে সবাইকে একবার না একবার আসতেই হয়। বর্ষাকালে ব্রিজটা ভেঙে যাওয়ার জন্য সব মানুষ কত কষ্ট করে জল পারাপার হচ্ছে। অবশ্য ব্রিজের কাজ খুব দ্রুত গতিতে চলছে। মাঝখানের পিলার প্রায় ভেঙেই গেছিল, তাই দুদিক দিয়ে পুরো ব্রিজটাকে আবার মেরামতি করা হচ্ছে। কুটি মামাম চললো চললো তো চললো। দুপুর গড়িয়ে বিকেল হয়ে গেছে, এবার সূর্যাস্তের পালা। তবুও আমাদের আনন্দ আর শেষ হচ্ছে না। এই ড্যামটা যে দেখছেন বন্ধুরা, এখানে আমাদের চিত্তরঞ্জনের দুর্গাপুজোর সময় সব প্রতিমা এখানেই ভাসান দেওয়া হয়। পড়ন্ত বেলায় সূর্যকে দেখে বেশ দারুণ লাগছে। তার মধ্যেও আমরা কত জিনিস সংগ্রহ করেছি ঘর সাজাবার জন্য। এই শীতকালের সময় চিত্তরঞ্জনে আরেকটা জিনিস খুব ভালো লাগে, প্রচুর পাখি আসে, নানান ধরনের পাখি। যত দূর চোখ যায় এই পাখিরা অনেক দূর দূর থেকে এইখানে এসে হাজির হয়। শাক পাতা খিচুড়ি কোথায় দিচ্ছে গো? বাহ, সূর্যাস্তের সঙ্গে সঙ্গে গ্রামের মানুষরাও গ্রামে ফিরে যাচ্ছে। তাদের সাথেও আমরা দু তিনটে কথাও বলে নিয়েছি। হ্যাঁ হ্যাঁ, কোথায়? বাবা বললো খিচুড়ি আনতে যাচ্ছে। তোমরাও খিচুড়ি আনতে যাচ্ছ? ও অজানাতে পড়ে বাড়ি, তো ব্রিজ ভেঙে গেছে, অসুবিধা হচ্ছে না যেতে? বাড়ি
ওই এইদিকে ব্রিজ আছে না? আচ্ছা এই আচ্ছা দিক দিয়ে ঘুরে যেতে হচ্ছে এখন, আর এই শর্টকাট আছে, এই যে আমরা বেরিয়ে গেছিল। আচ্ছা আচ্ছা আচ্ছা। এখন তো জল এতটা করে হয়ে গেল, তাহলে এদিক দিয়ে তো নদীর ওপারে বাড়ি, তাহলে এদিক দিয়ে কি করে ঘুরে যেতে হবে? হ্যাঁ? না তো, না, না, আমাদের এদিকে বাড়ি। এইদিকেই বাড়ি আছে, এদিকে ব্রিজ আছে, এদিক দিয়ে ক্রস করে যাবে। দেখলাম কতগুলো মানে ওনাদের মতো যে এরকম এতটা করে জল সাইকেল করে জিনিসপত্র মাথায় করে নিয়ে যাচ্ছে, তাই না? নলা বোধহয় ওদিক দিয়ে কাছে হয়। হ্যাঁ। ওই ইয়েদের বাড়ি, গোবরাদের বাড়ি। ওটা নিয়েছি আমি। গোবরাদের ওটা- বাড়ি। হ্যাঁ, গোবরা। গোবরাদের বাড়ি। তো এখন কাজ জায়গার বাড়ি। হ্যাঁ, এখন কাজ জায়গার আবার কটা দিকে থাকে? আবার কালকে। আবার কালকে। ও। কালকে এগারোটা, 8টা থেকে 11টা, মানে বেশিক্ষণ বাজার থাকে না। ঠিক আছে। গ্রামের মানুষদের সাথে কথা বলে বেশ ভালোই লাগলো। তারা বাড়ি ফিরে যাচ্ছে, তবে অবশ্য এদিকের ব্রিজটা ভাঙেনি, অন্য দিকের ব্রিজটা ভেঙেছে। যেদিকের ব্রিজ ভাঙেনি, যাদের বাড়ি কাছাকাছি এদিকে, তারা এদিক দিয়ে চলাফেরা করে। তো এখানে তো প্রচুর হয়েছে, অনেক হয়েছে। এটা কি গাছ গো? এটা শাল গাছ? হ্যাঁ, এই তো শাল গাছ। শালপাতা। একটা পাতা দাও তো দেখি কিরকম দেখতে পারবে? শাল পাতা গাছ, বাহ। এইটা এই জায়গাটাই তো এরকম না? হ্যাঁ, শাল গাছ। এখানে অনেক পাখি দেখতে পাওয়া হ্যাঁ, যায়। পরিযায়ী পাখিরা শীতকালে এখানে সুন্দর আসে, সুন্দর, হ্যাঁ। এই ড্যামটার মধ্যে ভরে যায় পরিযায়ী পাখি। হ্যাঁ। এই আমাদের কুচকিওর সঙ্গে একটা আছে। মা শাকুল দেখো না পড়ে যায়। তুমি বেশি ধারে যাবে না, এখানটায় দাঁড়াও। হ্যাঁ, পড়ে যাবে, চলো। ঠিক আছে? হ্যাঁ, বাহ, ভালো। হ্যাঁ। দেখো, দেখো, দেখো। কি সুন্দর। এই বাইক আসছে। দাদাকে জিজ্ঞেস করো, দাদা কি বলতে পারবে। পাখিগুলো বসে টানা যাবে না। একটু টানা যাবে না, বেশি দূর আসতে না। না, তো কালারটা বোঝা যাবে। দুদিনের ট্যুরের জন্য চিত্তরঞ্জন খুব ভালো জায়গা। চিত্তরঞ্জনের ভেতরে কোনো হোটেল নেই, আপনারা বাইরে মিউজিয়াম এবং চিত্তরঞ্জনের বাইরে অর্থাৎ রেল স্টেশনের কাছে হোটেল পাবেন। রূপনারায়ণপুরে হোটেল আছে, আসানসোলে তো আছেই। সেখানে থেকে গাড়ি ভাড়া করে দুদিনের জন্য আপনারা চিত্তরঞ্জন ঘুরে আসতে পারেন। খুব সুন্দর জায়গা, তবে অবশ্যই শীতকালে যাবেন, গরমকালে একদম নয়। এবং বর্ষাকালে গেলেও ভালো লাগবে, অজয়নাথকে দেখতে পাবেন কিরমভাবে ফুলে পেঁপে উঠেছে। বন্ধুরা, আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট, পরিবেশ সুন্দর রাখবেন, যেখানে সেখানে যত্রতত্র নোংরা ফেলবেন না। সুন্দর পরিবেশ মন এবং স্বাস্থ্যকে খুব ভালো রাখে।
শিবের এই মন্দিরটি 1980 সাল থেকে আমি দেখে আসছি। খুবই ছোট্ট মন্দির ছিল। ইদানিং খুব সুন্দরভাবে মন্দিরটিকে বানানো হয়েছে, দারুণ লাগছে দেখতে। পাহাড়ের উপরে এই মন্দিরটি উঠলেই চিত্তরঞ্জনের চারিদিক দারুণভাবে দেখা যায়। চিত্তরঞ্জনের শেষ প্রান্তে মন্দির, ওই পারেই ঝাড়খণ্ড, মানে বেঙ্গলের আর ঝাড়খণ্ডের বর্ডার বলতে পারেন। চিত্তরঞ্জন হলো আসানসোল থেকে পাটনা লাইনে পড়ে, যা হাওড়া থেকে খুবই কম ট্রেন আছে যা চিত্তরঞ্জন আসে। ধানবাদ যাওয়ার প্রচুর ট্রেন, আসানসোলে নেমে আপনাদের বাসে অথবা লোকাল ট্রেনে চিত্তরঞ্জন আসতে হবে। গাড়ি নিয়ে আসলে চিত্তরঞ্জনে আপনারা ঢুকতে পারবেন না, সেখানে পারমিশন লাগে। আপনাদেরকে আগে পারমিশন করাতে হবে, তারপরে চিত্তরঞ্জনের নিজস্ব গাড়ি নিয়ে ঢুকতে পারবেন। পারমিশন করাতে হয় সিএলডব্লিউর অ্যাডমিনিস্ট্রেটিভ অফিস থেকে, আরপিএফ এর ডিপার্টমেন্ট থেকে। মন্দিরের পরে চলে আসলাম চিত্তরঞ্জনের রেল স্টেশনের কাছে, বর্ডারের ভিতরে হিলটপ। রাস্তাটা পাকা হলেও হাঁটলে খুবই কষ্ট হয় উপরে ওঠার জন্য। যাদের খুবই দমের কষ্ট আছে তাদের একটু আস্তে আস্তে উঠতে হবে। হিলটপের ওপর থেকে চিত্তরঞ্জনকে পুরো গোলাকার ভাবে সমস্তটাই দেখতে পাওয়া যায়। ডাইরেকশনও দেওয়া আছে উপরে, আপনারা পড়ে পড়ে বুঝতে পারবেন কোন দিকে কি রয়েছে। চিত্তরঞ্জনের ভেতরে দুটি পাহাড় আছে, একটা হিল টপ যেখানে আমরা যাচ্ছি, আর একটা কাঙ্গুই পাহাড় যা সচরাচর লোক যায় না, খুবই জঙ্গল, কিন্তু একটি ভারী শিবের মন্দির আছে, খুব সুন্দর। শিবরাত্রির দিনে সেই মন্দিরে বিশাল ভিড় হয়, প্রচুর মানুষ আসেন শিবের মাথায় জল দেওয়ার জন্য। সবাই প্রায় হাঁপিয়ে গেছে হিলটপে ওঠার জন্য, ধীরে সুস্থে ওঠাই ভালো। পাহাড়ে কখনো তাড়াহুড়ো করা উচিত না, ছোট হোক আর বড় হোক।
আপনারা যারা বাইরে থেকে ঘুরতে আসেন বা আসবেন, হোটেলে থেকে একটি গাড়ি ভাড়া করে নিলেই চিত্তরঞ্জন ঘুরিয়ে দেবে। বেশিক্ষণ লাগবে না, একটা দিনেই আপনাদের চিত্তরঞ্জন ভ্রমণ হয়ে যাবে। 2 থেকে 3 দিনের মধ্যে চিত্তরঞ্জন ভ্রমণ সেরে আপনারা বাড়ি ফিরে যেতে পারবেন। চিত্তরঞ্জনের ওয়েদার বা দেখবার জায়গা অনেকটা প্রায় একই বলতে পারেন, বাঁকুড়া পুরুলিয়ার মতন পাশাপাশি। আমরা টপের কাছাকাছি পৌঁছে গেছি। পাহাড়ের মাথায় উঠলেই আমরা দেখতে পাবো কোন দেশ কতটা কিলোমিটার দূরে অবস্থিত তার ডাইরেকশন দেওয়া রয়েছে। সে টোকিও থেকে শুরু করে বেজিং, মস্কো, সমস্ত দেশের কিলোমিটার এবং কোন ডাইরেকশনে রয়েছে দেওয়া রয়েছে। চিত্তরঞ্জনের কাছাকাছি ঘোরার জায়গা হলো মা কল্যাণেশ্বরী মন্দির, মাইথন ড্যাম, দেওঘর ইত্যাদি। পুরুলিয়া, বাঁকুড়া সবই কাছে। কাছে পেতে এই থাকতে খুব ভালো। চিত্তরঞ্জনের মধ্যে একটি চিলড্রেন্স পার্ক রয়েছে, কিন্তু এই করোনার অবস্থাতে সেটি বন্ধ। বাচ্চারা এখানে সে আর খেলতে পারে না এখন। কবে খুলবে তাও জানা নেই। আমরা চেষ্টা করেছিলাম ভেতরে যাওয়ার জন্য, কিন্তু পারলাম না।
বিশাল বড় ময়ূরের মতন পেছন। ফটোটা খুব ভালোবাসে। ওই বকটা উড়ে চলে গেল, কি বিশাল বিশাল। চিত্তরঞ্জন শহরটির মধ্যে যাক মোট বন্ধুরা, বাস 5টি এসে গেছে, ড্যাম আছে। এই বাসে উঠে তার পড়বো। মধ্যে একটি বিশাল বড়, এখানে ঠাকুর ভাসানো হয়। চিত্তরঞ্জনের এই ভিডিওটি করোনার আবহে বন্ধ, এটি আগের ভিডিও, তবুও আপনাদের দেখালাম। অনেক মানুষ আসে শীতকালে, একটি টয় ট্রেন আছে, বাচ্চাদের আনন্দ দেওয়ার জন্য টয় ট্রেনটি চালানো হয়, কিন্তু করোনা আবহে এটি বন্ধ। পার্কে তালা পড়ে আছে, কেউ জানে না কবে খুলবে। ছোটবেলায় বাবার হাত ধরে এই মেলায় আসতাম। সেই মেলাটির নাম ছিল বাল মেলা, অর্থাৎ বাচ্চাদের মেলা। চিত্তরঞ্জনে আসলেই এই মেলায় এই ট্রেনটির কথাই খালি মনে পড়ে। আমার খুব প্রিয় এই ট্রেনটি, খুব মজা লাগে চড়তে। চিত্তরঞ্জনের চলো না। আরেকটি দিক চলো তো, তুমি কোনো ইয়ে করতে পারো। প্রধান হসপিটাল, এদিকটা যা নাও, স্কুলটা নাও। কেজি হসপিটাল নামে পরিচিত, কস্তুরবা গান্ধী হসপিটাল। তার উল্টো দিকে চিত্তরঞ্জন হাই স্কুল ইংলিশ মিডিয়াম, বিশাল বড় প্রেমিসেস। আমি এই স্কুল থেকেই পড়াশোনা করেছি, পাশ করেছি। বিশাল বড় দুটো খেলার মাঠ আছে, গেটটা নিলে? কিন্তু এখন মনে হচ্ছে যেন হন্টেড হাউস হয়ে বসে আছে। যাক, সবশেষে ফেরার পালা। দিওয়ালি কাটিয়ে আমরা আবার কলকাতায় ফিরতে চলেছি। বন্ধুরা, যে রাস্তাটি দেখছেন এটি কলিয়ারির রাস্তা। আমরা আসানসোল স্টেশনে যাচ্ছি চিত্তরঞ্জন থেকে, কলিয়ারির ভিতর দিয়ে। খুব তাড়াতাড়ি হয়, রাস্তাঘাট খুব সুন্দর। প্রচুর কয়লা ইলিগাল। হ্যাঁ, আসানসোল সাব ডিভিশনের সালানপুর ব্লকে এই কলিয়ারি অবস্থিত। সেখানে প্রচুর পরিমাণে কয়লা চারিদিকে সাপ্লাই হয়। ফেরার দিন প্রথম সূর্য প্রণাম করে নিলাম।
এত কুয়াশা ডায়মন্ডটা চলে যাচ্ছে, যে সূর্যকে আমরা ভালো করে সূর্য মুন হয়ে গেছে। দেখতেই পাচ্ছি, ভালো করে সূর্যের দিকে তাকানো যায় না, কিন্তু এখানে ভালো করেই তাকাতে পাচ্ছি। ভোরবেলায় রাস্তা ফাঁকা, তাই আমরা তাড়াতাড়ি আসানসোল স্টেশনে কাছাকাছি চলে এসেছি। শীতকাল পড়েনি, তবুও যেন সকালটা শীতের আমেজ, বেশ ভালোই ঠান্ডা লাগছে। আসানসোল স্টেশন থেকে আমরা ধানবাদ হাওড়া কোলফিল্ড এক্সপ্রেসে চড়ে হাওড়া যাওয়ার রিজার্ভেশন করেছি। ট্রেনটি ধানবাদ থেকে ভোর 6টায় ছেড়ে 7টার সময় আসানসোল পৌঁছায়। হাওড়া ডিভিশনের এই ট্রেনটি একটি জনপ্রিয় ট্রেন, ডেলি প্যাসেঞ্জার ট্রেন বলতে পারেন। উইকডেজে খুব ভিড় থাকে, শনি রবি ভিড়টা কিছুটা হলেও কম। ট্রেন বলতে পারেন খুব ফাঁকা, যে কটা সিট সে কজন প্যাসেঞ্জার, অর্থাৎ রিজার্ভেশন ছাড়া আপনাকে ট্রেনে উঠতে দেবে না। ট্রেনে বসেও আমাদের মাস্ক খুলতে পারবো না, কারণ এটা বাধ্যতামূলক। আমাদের ট্রেন ছাড়তেই দেখলাম পাশের প্ল্যাটফর্মে নিউ দিল্লি শিয়ালদা রাজধানী এসে দাঁড়িয়ে আছে। একটু পরেই আপনাদের দেখাবো যে ঘন্টা 130 কিলোমিটার বেগে শিয়ালদা রাজধানী কিভাবে ক্রস করছে, ওভারটেক করছে ধানবাদ হাওড়া কোলফিল্ড এক্সপ্রেস। দুর্গাপুর ছেড়ে গতি বাড়িয়ে আমাদের ট্রেন এগিয়ে চলেছে সামনের স্টেশন রাজবাঁধ। রাজবাঁধে কিন্তু স্টপেজ নেই,
শিয়ালদা রাজধানীর আগে অবশ্যই হাওড়া রাজধানী ক্রস করে, কিন্তু আজ মনে হয় হাওড়া রাজধানী লেট, তাই শিয়ালদা রাজধানী আগে ওভারটেক করছে। দেশের প্রথম রাজধানী হাওড়া রাজধানী যদি হয়ে থাকে, তাহলে আমার মনে হয় শিয়ালদা রাজধানী কুইন অফ কলকাতা। হাওড়া রাজধানীকে অবশ্যই কিং অফ কলকাতা বলা হয়। মাকে একটু ধরে দিও। চলো দাঁড়াও, সবাই একসাথে হও। চলো কম্পিউটার গো। চলো আস্তে আস্তে, তাড়াহুড়ো করে লাভ নেই, আস্তে। পাটলি দিয়ে আপনাকে যেতে হবে। পাটুলি দিয়ে যেতে হবে। Yes.